আজ 25শে এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর। খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। গুজরাতের নেতা বাংলায় এসে ধমকাচ্ছেন, শাকে 10 দিনের খোলা চ্যালেঞ্জ, অভিষেকের তোলপাড় রাজ্য। মোদীকে নৌকায় চড়িয়ে কত টাকা পেলেন মাঝি গৌরাঙ্গ, কি বলেছেন প্রধানমন্ত্রী? 4 তারিখ নিজে ভবানীপুরে গণনার টেবিলে বসবো, চেতলা থেকে শুভেন্দুর কটাক্ষ, তোমরা কোথায় যাবে, এখন থেকে ব্যাগ গোছাও। ববির রক্তে আমার মা বেঁচে ছিলেন, ফিরহাদের সঙ্গে আত্মিক সম্পর্কের রহস্য ফাঁস মমতার। ইভিএম ক্লোজ না করে সুইচ অফ, রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মারাত্মক ভুল, ভোটের পুরো তথ্য না মেলার আশঙ্কা। এতটা নিচে নামতে পারেন যাদবপুর নিয়ে মোদীর মন্তব্য, অগ্নিশর্মা মমতা প্রধানমন্ত্রীকে পাঠালেন কড়া চিঠি। বিরাট ঘোষণা, বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা, হরভজন সিং সহ 7 সাংসদ। প্রথম দফায় পদ্মগড়ে আশা পূরণ হলো কি? উত্তর খুঁজতে গিয়ে ধন্দে পদ্ম শিবির। উঠেছে মাত্র 139 নাম, সুপ্রিম কোর্টে সওয়াল কল্যাণের, হাইকোর্টে যান বলল শীর্ষ আদালত। 93% ভোট নিয়ে গভীর রাত পর্যন্ত বিশ্লেষণ, কিসের আশঙ্কা ছিল, কটি আসন নিশ্চিত, সকালে জানিয়ে দিলেন শাহ। 125 বনাম 110 দাবির ভিড়ে বাস্তবের অঙ্ক কি বলছে, 152 আসনে কে কত, এক্সিট পোল নয় সম্পাদকীয় পর্যবেক্ষণ। প্রথম দফায় কত আসন পাচ্ছে বিজেপি, কত তৃণমূল, রেজাল্ট বলে দিলেন দিলীপ ঘোষ। দক্ষিণবঙ্গের 142 আসনে ঘাসফুলের দাপট, কোথায় কোথায় গোহারা হারতে পারে বিজেপি। দুটোই তৃণমূলের আবর্জনা, নির্বাচনে জনসভা থেকে কাদের কথা বললেন অভিষেক। কার ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন মোদী, আরজি কর ইস্যুতে রত্না দেবনাথকে পাশে নিয়ে নজিরবিহীন আক্রমণ প্রধানমন্ত্রীর। গোল্লা পাবেন, বিজেপিকে বিঁধে মমতার চ্যালেঞ্জ, রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন, গর্জনের ফল কি হয় আগেও দেখিয়েছি। একসাথে না চললে ডুববো, মোদীর দাবার চাল, মাঝরাতে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে ডোভালের গোপন বৈঠক। গৃহপ্রবেশে লঙ্কাকাণ্ড, কেজরিওয়াল ঢুকলেন নতুন বাংলোয়, রাঘব সহ 7 সাংসদ ছাড়লেন দল। অ্যাম্বুলেন্স যেন চলন্ত ওয়েও, 5 কিলোমিটার ধাওয়া করে যুবক যুবতীকে হাতে নাতে ধরল জনতা। ভারত নেপাল সীমান্তে নতুন নিয়ম, 100 টাকার সওদা করলেই দিতে হবে ট্যাক্স, মাথায় হাত ব্যবসায়ীদের। কালীঘাটে আক্রান্ত গণতন্ত্র, বিজেপি কর্মীকে তৃণমূলের হুমকি, অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। বাংলায় জারি হবে রাষ্ট্রপতির শাসন, বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পেটিএম ইউজারদের জন্য বড় ধাক্কা, ব্যাংকিং লাইসেন্স কেড়ে নিল রিজার্ভ ব্যাংক, বন্ধ হচ্ছে সব পরিষেবা। মানুষকে উল্টো ঝোলানোর হুমকি, অমিত শাহের বেলাগাম মন্তব্যে অগ্নিশর্মা মমতা। ভোটের পরই উত্তপ্ত নন্দীগ্রাম, কর্মীদের আটকে রাখার অভিযোগ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। শান্তিপূর্ণ প্রথম দফার ভোটের পর অশান্তির ছবি, ইভিএম বদলের অভিযোগ, পোলিং এজেন্টকে মারধর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, বড় ঘোষণা অমিত শাহের। কেষ্টর মুখে হারের স্বীকারোক্তি, প্রথম দফার 152 আসনের হিসেবে কেন এত হতাশ অনুব্রত মণ্ডল। বাংলায় বিজেপির সুনামি চলছে, প্রথম দফার রেকর্ড ভোটিং দেখে বললেন উচ্ছ্বসিত হিমন্ত বিশ্ব শর্মা। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। গুজরাতের নেতা বাংলায় এসে ধমকাচ্ছেন, শাকে 10 দিনের খোলা চ্যালেঞ্জ, অভিষেকের তোলপাড় রাজ্য। 2026-এর বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রে এবার মুখোমুখি 2 সেনাপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলার মসনদ দখলে 15 দিনের ম্যারাথন সফরের পরিকল্পনা করছেন, ঠিক তখনই তাকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বহিরাগত তকমা সেঁটে দিয়ে শাকে এক হাত নিলেন অভিষেক। অমিত শাহের মেগা পরিকল্পনাকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বলেন, গুজরাট থেকে এক নেতা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। উনি বলছেন 15 দিন থাকবেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। 15 দিন তো অনেক দূর, আপনি বাংলার গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে 10 দিন থেকে দেখান, তবেই বুঝবেন বাংলার মাটি কত শক্ত। কেন এই সংঘাত? সম্প্রতি অমিত শাহ ঘোষণা করেছেন যে দ্বিতীয় দফার ভোটের আগে তিনি টানা 15 দিন বাংলায় থেকে নির্বাচনী রণকৌশল সাজাবেন। একেই তৃণমূল পক্ষ থেকে ফুড ট্যুরিজম বা খাদ্য পর্যটন বলে ব্যঙ্গ করা হয়েছে। অভিষেকের দাবি, দিল্লি বা গুজরাট থেকে এসে ধমক দিয়ে বাংলার মানুষের মন জয় করা যাবে না।
তৃণমূলের আক্রমণের মূল পয়েন্ট গুজরাট বনাম বাংলা। বিজেপি নেতাদের বহিরাগত হিসেবে তুলে ধরে বাঙালির আবেগকে উস্কে দেওয়া, ভয় দেখানোর অভিযোগ। শাহের ধমক দেওয়া মন্তব্যের পাল্টা দিয়ে অভিষেক বোঝাতে চেয়েছেন যে তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় এজেন্সির ভয় পায় না, মাটির টান। অভিষেক দাবি করেছেন, যারা কেবল ভোটের সময় এসে বড় বড় কথা বলে তারা বাংলার মানুষের দুঃখ কষ্ট বোঝে না। মোদীকে নৌকায় চড়িয়ে কত টাকা পেলেন মাঝি গৌরাঙ্গ, কি বলেছেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার গঙ্গায় নৌকা বিহার করেন, ক্যামেরা হাতে গঙ্গার বুকে সময় কাটান। শুধু তাই নয়, গঙ্গা ভ্রমণ শেষে কলকাতা তথা বাংলার আত্মাকে ছুঁয়ে দেখার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের বিস্তারিত উপলব্ধিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার গঙ্গায় নৌকা বিহার করেন, ক্যামেরা হাতে গঙ্গার বুকে সময় কাটাতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, গঙ্গা ভ্রমণ শেষে কলকাতা তথা বাংলার আত্মাকে ছুঁয়ে দেখার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের বিস্তারিত উপলব্ধিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। তার এই সফরের ছবিগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেন এবং হুগলি নদীকে পশ্চিমবঙ্গের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন যে বাঙালিদের জীবনে গঙ্গার একটি বিশেষ স্থান রয়েছে এবং এর জলধারা এক প্রাচীন সভ্যতার স্পন্দন বহন করে। প্রধানমন্ত্রী নদীর তীরে উপস্থিত মাঝি এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও মত বিনিময় করেন। তিনি মাঝিদের কঠোর পরিশ্রম স্বভাবের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে এই মত বিনিময় তাকে পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আরও একটি সুযোগ করে দিয়েছে। মোদী যে নৌকায় চড়ে গঙ্গা বিহার করেছিলেন, সেই নৌকার মাঝি গৌরাঙ্গ বিশ্বাস গভীর আনন্দ প্রকাশ করেছেন। হুগলির বাসিন্দা গৌরাঙ্গ বিশ্বাস এই মুহূর্তটিকে স্বপ্ন সত্যি হওয়ার সমতুল্য হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তার নৌকায় প্রধানমন্ত্রীকে যাত্রী হিসেবে পাওয়াটা তার কাছে অনেক বড় ব্যাপার। বিশ্বাস জানান, নৌ ভ্রমণ চলাকালীন মোদী কেবল তার নাম জানতে চেয়েছিলেন। নৌকা থেকে নামার পর প্রধানমন্ত্রী তাকে আলিঙ্গন করেন এবং ভাড়া হিসেবে নিজের হাতেই তাকে টাকা তুলে দেন। বিশ্বাস আরও জানান যে প্রধানমন্ত্রী মোদী তাকে 500 টাকা দিয়েছিলেন। তিনি এই পুরো অভিজ্ঞতাটিকে অবিস্মরণীয় হিসেবে অভিহিত করেন। গৌরাঙ্গ বিশ্বাস বলেন, তাকে দেখে আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। তিনি নিজের ক্যামেরাতেই ছবি তুলেছিলেন। তার নির্দেশ মতো আমি নৌকাটি গঙ্গার মাঝখানের দিকে নিয়ে গিয়েছিলাম। তিনি কেবল একবারই আমার নাম জিজ্ঞেস করেছিলেন, ব্যাস এটুকুই। প্রধানমন্ত্রী যে আমার নৌকায় উঠেছিলেন তাতে আমি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমার নৌকায় চড়বেন এমনটা আমি কখনো কল্পনাও করিনি। পুরো বিষয়টাই এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। 4 তারিখ নিজে ভবানীপুরে গণনার টেবিলে বসবো। চেতলা থেকে শুভেন্দুর কটাক্ষ, তোমরা কোথায় যাবে, এখন থেকে ব্যাগ গোছাও। বৃহস্পতিবার নির্বিঘ্নেই শেষ হয়েছে বাংলার প্রথম দফার নির্বাচন। রেকর্ড ভোটদান, ভোট পড়েছে প্রায় 92%। এদিন দিনভর নন্দীগ্রামে থাকলেও সন্ধ্যায় চেতলার লক গেটে 82 নম্বর ওয়ার্ডে একটি সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানেই তার হুঁশিয়ারি, 4 তারিখ আমি নিজে ভবানীপুরে গণনার টেবিলে বসবো। সার্টিফিকেট নিয়ে প্রথম কালীঘাটের মার কাছে যাব, আপনাকে ছোটাবো, দেখাবো আপনার প্রতিপক্ষটা কে। বৃহস্পতিবার প্রথম দফার ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে তিনি ঘোষণা করেছেন, বিজেপি এই দফায় 125 আসনের কমে পাবে না। তৃণমূলের সরকার চলে গিয়েছে। সন্ধেবেলা তিনি চেতলার একটি সভায় অংশ নেন। সেখান থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দলনেতা হয়ে গেছে আজকে। আপনিও মাঠে নেমেছেন, মিছিল করেছেন, প্রতিটি ভিডিও আছে। কিছু লোক ওখানে ছিল, বডি ওখানে, মন এখানে, আর একটি লোক আছেন বন্দর থেকে, ভালো লোক সাপ্লাই দিয়েছেন। মাননীয়া জানেন 150 জন সিনিয়র সিটিজেন ভোট দিয়েছেন, 77 জন, কয়েকটা মুসলমান ছাড়া বাকি সবাই শুভেন্দুকে টিক লাগিয়েছে। আপনাকে আমি হারাবো হারাবো হারাবো, কাল বিকেল থেকে ধরবো, 29 EVM সিল করে বেরোবো। 4 তারিখ নিজে গণনার টেবিলে বসবো। তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, আমি যেন 2021 রিপিট করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারি। উনি কাঁদতে কাঁদতে বলছেন, একটা ভোটেও জিতবো। রাজ্যের প্রচার বন্ধ করে এখন কেবলমাত্র ভবানীপুর কাউন্সিলর 2 হাতে টাকার ব্যাগ নিয়ে নেমেছে আর একটা বড় ব্যবসায়ী অংশকে ধমকানি শুরু করেছে। বলছে 4 তারিখের পর দেখে নেব। আরে তোমরা থাকলে তো দেখবে, মালদাহ থেকে আলিপুরদুয়ার সাফ সাফ সাফ। 152-তে 125 হবেই। ঝাড়গ্রামে 4-এ 3, পশ্চিমে 10, পূর্বে 16-এ 16, মুর্শিদাবাদে 2 জায়গায় 8, বীরভূমে 1-এর জায়গায় 7। তোমরা কোথায় যাবে, এখন থেকে ব্যাগ গোছাও। বৃহস্পতিবার সকালে 6:45 নাগাদ কাঁথির শান্তিকুঞ্জ থেকে নিজের কেন্দ্রে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নন্দনায়ক বার এলাকার একটি বুথ ভোট দেন তিনি। এরপর দিনভর বুথে বুথে ঘুরে ভোট গ্রহণ খতিয়ে দেখেন। বিজেপি কর্মীদের সঙ্গে ক্যাম্প অফিসে গিয়ে কথা বলেন। গোপালচক এলাকায় গিয়ে বিজেপি কর্মীদের অনুরোধে ত্রিপলের উপর বসে মুড়ি এবং ঝুড়ি ভাজাও খান শুভেন্দু। ববির রক্তে আমার মা বেঁচে ছিলেন। ফিরহাদের সঙ্গে আত্মিক সম্পর্কের রহস্য ফাঁস মমতার।
ফিরহাদ হাকিমের হয়ে নির্বাচনী প্রচারে নেমে নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা এবং আবেগঘন অধ্যায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ববি হাকিমের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে গিয়ে যে এক গভীর আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে তাদের দিন জনসম্মুখে প্রকাশ করেন তিনি। নিজের মা এবং পরিবারের প্রতি ফিরহাদের দায়বদ্ধতার কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান কেন তিনি ববিকে নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমার মায়ের অপারেশন সময় 3 বোতল রক্তের দরকার ছিল। ববি বলেছিল, দিদি চিন্তা করো না, ববির সঙ্গে মায়ের রক্তের গ্রুপ ম্যাচ করেছিল, ও রক্ত দিয়ে আমার মায়ের প্রাণ বাঁচিয়েছিল। রক্তের সম্পর্ক আর কি। আমার মা যখন মারা গেলেন তখন অনেক কিছু সামলেছে ববি। আমি প্রথম ফোন ওকেই করেছিলাম, ও আমার পরিবারের সদস্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে ফিরহাদের পরিবারে হিন্দু ও মুসলিম উভয় সংস্কৃতির মিলন ঘটেছে। তিনি বলেন, ওর মা ব্রাহ্মণ, বাবা মুসলমান। এমন কটা দেখা যায় ওর রক্তে হিন্দু আর মুসলমান দুই আছে। এমনকি নিজের মায়ের শেষকৃত্যের ব্যবস্থার দায়িত্ব তিনি নির্দ্বিধায় ফিরহাদের ওপর ছেড়ে দিয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। আরও একটি চমকপ্রদ তথ্য শেয়ার করে বলেন, তার পরিবারের ছেলে আবেশের যখন পৈতে হয়েছিল তখন হিন্দু শাস্ত্রীয় রীতি অনুযায়ী অন্য এক দম্পতিকে বাবা মা হিসেবে মুখ দেখতে হয়। সেই শুভক্ষণে ববি এবং তার স্ত্রী রুবি আবেশের মুখ দেখেছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, আমি কখনো এসব কথা বলি না, কিন্তু আজ বলছি, কারণ আমি সকলকে নিয়ে চলতে ভালোবাসি। গরিব হোক বা যে কোনো সম্প্রদায়, সকলে আমার কাছে সমান। আমি কখনো সংকীর্ণ রাজনীতি করিনি। ফিরহাদ হাকিমের এই পারিবারিক গ্রহণযোগ্যতা এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠার এই গল্পটি নির্বাচনী আবহে এক নতুন মাত্রা যোগ করেছে। ইভিএম ক্লোজ না করে সুইচ অফ। রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মারাত্মক ভুল, ভোটের পুরো তথ্য না মেলার আশঙ্কা। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল রাজ্যের 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্র ভোট হয়। এর মধ্যে রায়গঞ্জের একটি বুথ দেখা দিয়েছে সমস্যা। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার ইভিএম ক্লোজ না করে সুইচ অফ করে দেন। এরপর ফের মেশিন অন করলে ডেটা এরর দেখাতে থাকে। ফলে ওই বুথের ভোট প্রদানের সম্পূর্ণ তথ্য নাও পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রায়গঞ্জের হাটমণি শঙ্করপুর এফপি বিদ্যালয়ের 15 নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট বুথে প্রিসাইডিং অফিসার সুভাষচন্দ্র মাহাতো নিজের ভুলের কথা স্বীকার করে নেন। তার ব্যাখ্যা, দিনভর গরমের মধ্যে কাজ করতে করতে মাথা কাজ করেনি। পোলিং এজেন্টদের পোল দেখায় পেপারসও কমপ্লিট, তবে ভুল করে ক্লোজিং এর সুইচ না টেপে সুইচ অফ করে ফেলি। জানা যাচ্ছে গতকাল রাত 8:30 নাগাদ হাটমণি শঙ্করপুর এফপি বিদ্যালয়ের 15 নম্বর বুথে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেখানে হাজির হন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বুথের ভিতর গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন তিনি। এ নিয়ে স্থানীয়দের একাংশের প্রশ্ন, পোলিং এজেন্ট থাকা সত্ত্বেও প্রার্থী কেন বুথের ভিতর ঢুকছেন। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী জানান, এই ঘটনার কথা জানতে পেরে তিনি বুথে ছুটে আসেন। সম্পূর্ণ বিষয়টি জেলা শাসককেও জানান। কৃষ্ণ কল্যাণী বলেন, ইঞ্জিনিয়ার পাঠানোর পাশাপাশি জেলা শাসক জানিয়েছেন ভিভিপ্যাট কাউন্টিং করা হবে। সংশ্লিষ্ট বুথে পুনরায় ভোটের দাবি জানানো হলেও ভিভিপ্যাট কাউন্টিং এর তারা সন্তুষ্ট বলে জানান কৃষ্ণ কল্যাণী। প্রসঙ্গত, প্রথম দফার ভোটে রাজ্যের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফার ভোট আগামী 29শে এপ্রিল, ফলাফল ঘোষণা 4ই মে। এতটা নিচে নামতে পারেন যাদবপুর নিয়ে মোদীর মন্তব্যে অগ্নিশর্মা মমতা, প্রধানমন্ত্রীকে পাঠালেন কড়া চিঠি। ভোটের বাজারে এবার ইস্যু তিলোত্তমার মেধার পীঠস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়। বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদবপুরকে অরাজকতার কেন্দ্র এবং দেশবিরোধী স্লোগানের আড্ডা বলে তোপ দাগতেই নজিরবিহীন পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখে তার শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। এদিন বারুইপুরের সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এখন দেশবিরোধী কথা লেখা হয়। তার কথায়, যাদবপুরের ভিত্তি ছিল জাতীয়তাবাদ, কিন্তু আজ সেখানে পড়াশোনার বদলে অরাজকতা চলে। যে সরকার নিজের রাজ্যের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রক্ষা করতে পারে না, তারা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কি করে করবে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার তীক্ষ্ণ প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত ব্যথিত চিত্তে প্রশ্ন রাখছি, যাদবপুরের কীর্তি শিক্ষার্থীদের আপনি এভাবেই বর্ণনা করেন? আপনি এতটাই নিচে নামতে পারেন? অরাজকতা কার নাম? মমতার তালিকায় 5 পয়েন্ট। মুখ্যমন্ত্রী তার চিঠিতে অরাজকতার নতুন সংজ্ঞা দিয়েছেন। তিনি মোদীকে বিঁধে লেখেন, শিক্ষার্থীদের প্রতিবাদ অরাজকতা নয়, বরং আসল অরাজকতা হলো
ক্ষমতার আস্ফালনে বুলডোজার ব্যবহার করা, কৃষকদের কণ্ঠস্বর নির্মমভাবে স্তব্ধ করে দেওয়া, ধর্ষণকাণ্ডে দোষীদের রাজনৈতিক স্বার্থে মুক্তি দেওয়া, মাত্র কয়েকটি ভোটের লোভে জাতিকে ধর্মের ভিত্তিতে ভাগ করা, মণিপুর যখন চলছে তখন প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকা। মমতা মনে করিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের নিজস্ব NIRF র্যাঙ্কিংয়েই যাদবপুর বারবার শীর্ষে থাকে। শ্রী অরবিন্দ ও জাতীয়তাবাদী নেতাদের অনুপ্রেরণায় গড়া এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত না করার অনুরোধ জানান তিনি। তার সাফ কথা, শিক্ষার্থীদের প্রতিবাদ মানে গণতন্ত্রের পতন নয়, বরং জীবন্ত গণতন্ত্রের পরিচয়। রাজনৈতিক মহলের মতে শেষ দফার ভোটের আগে যাদবপুর এবং বাংলার শিক্ষা ব্যবস্থাকে ঢাল করে মোদি যখন আক্রমণ শানাচ্ছেন, তখন বাঙালি আবেগ ও শিক্ষার্থী স্বার্থকে হাতিয়ার করে পাল্টা দিলেন মমতা। এই চিঠির যুদ্ধ আগামী কয়েকদিন প্রচারের ময়দানে যে বাড়তি উত্তাপ যোগ করবে তা নিশ্চিত। বিরাট ঘোষণা, বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা, হরভজন সিং সহ 7 সাংসদ। সমস্ত জল্পনায় ইতি, আম আদমি পার্টির হাত ছাড়লেন রাঘব চাড্ডা। আপ ছেড়ে তিনি যোগ দিচ্ছেন বিজেপিতে। রাঘব ছাড়াও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও বিজেপিতে যোগ দিচ্ছেন। আরও 5 আপ সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন। যে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাঘব চাড্ডা। সম্প্রতি রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেয় আম আদমি পার্টি। তাকে যাতে বলতে না দেওয়া হয় তার অনুরোধও করা হয়েছিল। এদিন দিল্লিতে আপ সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাঘব চাড্ডা। তিনি জানান যে আম আদমি পার্টি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেবেন। তার সঙ্গে রাজ্যসভায় আপের 2/3 সাংসদও বিজেপিতে যোগ দেবেন। এরা হলেন হরভজন সিং, স্বাতি মালিওয়াল, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহানি। বর্তমানে রাজ্যসভায় আপের 10 জন সাংসদ রয়েছে। রাঘবের দাবি 7 জন সাংসদই যোগ দিচ্ছেন বিজেপিতে। রাঘব বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যসভায় আম আদমি পার্টির 2/3 সাংসদ সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে নিজেদের সংযুক্ত করব। আম আদমি পার্টি ছাড়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যে রক্ত ঘাম দিয়ে যে দলের জন্য পরিশ্রম করেছিলেন তা নিজেদের নীতি থেকে সরে এসেছে। রাঘব বলেন, আদ আদমি পার্টির জন্য আমি নিজের যৌবনের 15 বছর দিয়েছি। এই দল আজ তার নীতি মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। বিগত কিছু বছর ধরে আমার মনে হচ্ছিল যে ভুল দলে আমি সঠিক ব্যক্তি। তাই আজ আমরা ঘোষণা করছি যে আমি আপ থেকে দূরত্ব তৈরি করছি এবং জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। প্রসঙ্গত, দ্রব্যমূলক বৃদ্ধি থেকে বিমানবন্দরে সস্তায় খাবার উপলব্ধ, 30 মিনিটে ডেলিভারি বন্ধের দাবি, মোবাইল রিচার্জের দাম কমানো, জনগণের নানা ইস্যু নিয়ে সংসদে সরব হয়েছিলেন রাঘব চাড্ডা। হঠাৎ আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয় যে রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হচ্ছে। তাকে যাতে সাংসদ বলার জন্য সময় না দেওয়া হয় সেই অনুরোধও করা হয়। এরপরই প্রকাশ্যে আসে আপ রাঘবের দ্বন্দ্ব। রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রশ্ন করেছিলেন যে জনগণের ইস্যু সংসদে তুলে ধরে কী দোষ করেছেন। পাল্টা আক্রমণ করে আম আদমি পার্টির তরফে বলা হয় যে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কথা বলতে ভয় পান রাঘব। প্রথম দফায় পদ্ম করে আশা পূরণ হলো কি? উত্তর খুঁজতে গিয়ে ধন্দে পদ্ম শিবির। যে পর্বের বিজেপির এগিয়ে যাওয়ার কথা সেই পর্বে কি ঠিক ভোট হলো? প্রথম দফার নির্বাচনের পর গেরুয়া শিবিরেরই তা নিয়ে ধন্দ রয়ে গেল। 16টি জেলার 152টি আসনে বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, আবার পূর্ব মেদিনীপুর এই পর্বের ভোটে এই অংশ থেকে সবচেয়ে বেশি এগিয়ে যাওয়ার জায়গা ছিল গেরুয়া শিবিরের। কারণ এই অংশ গত 21-এর ভোটেও ভালো ফল করেছিল বিজেপি। শুক্রবার অমিত শাহ সাংবাদিক সম্মেলন করে বলেছেন, 152 আসনের মধ্যে আমরা 110-এর বেশি আসনে জিতব।